প্রিয় দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার 0 পয়েন্টে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জিতুর রহমান আপনাদের সাথে কথা বলছি। দেখতে পাচ্ছেন এখানে 0 পয়েন্টে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা যাওয়ার পথে টাইম শেষ হয়ে গেছে, তারপরেও আমরা উপরে যারা আমাদের সাথে ছিলেন হয়তো তাদের অপেক্ষা করছি, কিন্তু সাঁতার কাটার ইচ্ছা ছিল সময় স্বল্পতার কারণে বা এই সময় খাবার হবে না, কাপড় পাল্টানো এবং কাপড় তোলা এটাই একটা সময় সাপেক্ষ বিষয়। অর্থাৎ এখানে প্রায় 15-20 মিনিট হয়তো হাতে পেয়েছি, যার কারণে আমি ভিডিও ধারণ করা, সাঁতার কাটা বা সবকিছু মিলে খাবার হয়নি। তারপরে অন্য একদিন আবার আসবো। তবে আমার মনে হচ্ছে এই জায়গায় যদি ওয়াচ টাওয়ার আরো বাড়ানো যায় এবং এটা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন। এখানে স্লিপ করার সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ উপরে উঠার যে অনেক শেওলা রয়েছে, এই দেখছেন আমি পায়ের মধ্যে শেওলা অনুভব করছি। সেই শেওলাটা নিশ্চয়ই পরিষ্কার বা গোসা মাজা করে যদি ক্লিন করা হয় তাহলে বেশ ভালো হয়। এগুলো ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে সরাসরি কথা বলছি। কর্তৃপক্ষের কাছে এটা রিকোয়েস্ট এবং পর্যটকদের এক্সাইটেড আনন্দ যদি বাড়ানো যায় নিশ্চয়ই তারা আরো বেশি আসবেন। এবং এই মুহূর্তে আমি আরো ইচ্ছা করছি যে উপরে এখানে দেখছেন আমরা কতটুকু ক্লিয়ার। যাই হোক, যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং সবাই উত্তেজিত এবং আমি দেখছেন অবস্থা খুবই ভয়ঙ্কর। তারপরেও যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার আরো বৃদ্ধি করার প্রয়োজন। এখানে প্রচুর মানুষের জনসমাগম দেখা যাচ্ছে। এই জন্য আমরা যখন উপরে উঠবো অন্যদের ডিস্টার্ব হয়ে যায়, অর্থাৎ একসাথে সবাই উপরে উঠতে পারেন না। আর যে নৌকায় আসা হয় সেই নৌকায় হয়তো এখানে 15 মিনিট থাকার সুযোগ থাকে, 15-20 মিনিট যদি রিজার্ভ করে নিয়ে আসেন, বা একটা টাইমিং আছে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য এরকম রয়েছে। তো একটা সময়ের জন্য আসতে গেলে এই টাওয়ারে খাবার হচ্ছে না, আমার মনে হচ্ছে আরো টাওয়ার দেওয়ার প্রয়োজন। এতে গিয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অবস্থায় দেখছি। সেই কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট যে যেহেতু সিলেট বিভাগের অন্তর্ভুক্ত, সিলেট জেলার অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা, সেই ফেঞ্চুগঞ্জ উপজেলায় যদি ওয়াচ টাওয়ার 2টি দেওয়া হয় 0 পয়েন্টে, তাহলে ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা হয়তো সেফলি থাকতে পারবেন। এভাবেই নিশ্চয়ই কতটুকু বেশ নয়, অনেক ক্লাউডি কথা বলতে হচ্ছে, হয়তো কথাগুলো কিভাবে আপনারা সুন্দর বুঝতে পারছি না, তারপরও কথা বলে যাচ্ছি। এই অবস্থায় বিভিন্ন সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ফাঁকালুকির মধ্যখানে আমরা রয়েছি, মধ্যখানে না, ফাঁকালুকির পশ্চিম পাশে, যদিও আমাদের সামনে ফাঁকালুকি হাওরের অন্তর্ভুক্ত বিভিন্ন এরিয়া দেখা যাবে আশেপাশে, কারণ হাঁকালুকি এত বড় প্রশস্ত যে হাঁকালুকি প্রায় 6টি উপজেলা নিয়ে গঠিত। এই জন্য এই হাঁকালুকি হাওরের একটি উপজেলার অংশ যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে নিশ্চয়ই এই দেখারও শেষ হবে না। এই জন্য আমরা আমাদের যতটুকু স্বার্থ, সেই স্বার্থ অনুযায়ী আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখছেন এই অবস্থায় আমরা একটা সামনে কথা বলবো। দর্শক, সিলেটের মৌলভীবাজার জেলার কাছাকাছি ফেঞ্চুগঞ্জ উপজেলা, যা সিলেট জেলার অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার 0 পয়েন্টে আসছি, যা ফেঞ্চুগঞ্জ ওয়াচ টাওয়ারের উপরে এসে আপনাদের দেখাচ্ছি। হাওরের মধ্যে আসলে তেমন কোনো হিজল গাছ নাই বা খরচ গাছ নাই। আমার পিছনে খরচ গাছ দেখছেন, কতটুকু খরচ গাছ দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। তারপরেও এই অবস্থায় অল্প পরিমাণ আমার মনে হচ্ছে হাঁকালুকি হাওরে কিছু খরচ গাছ লাগানোর দরকার, আরো বেশি যদি লাগানো যায় তাহলে ভালো হয়। পাশাপাশি যত উদ্ভিদ রয়েছে যেগুলো ওই হাঁকালুকির জন্য উপযুক্ত, সেই গাছগুলো যদি লাগানো হয় তাহলে নিশ্চয়ই ভালো হয়। তাছাড়া আরো কিছু বিষয় রয়েছে, বিভিন্ন বিল রয়েছে, বিল যদি খনন হয় তাহলে খনন কার্য করলে উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থাৎ মাছ উৎপাদন বৃদ্ধি পাবে, মাছের সংখ্যা বাড়বে। পাশাপাশি এই যে পানির লোডটা নিতে পারবে এবং মাছ বৃদ্ধির পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের বেশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে। সাথে থাকবেন, ধন্যবাদ। যদিও গুরুত্বপূর্ণ কথা বলবো না, কারণ এই অবস্থায় ডকুমেন্টারি কিছু তথ্য হয়তো পরবর্তী সময় জানতে পারবেন, কিন্তু এখন আমার মতে
যা রয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হবে। তো হাসানুকি হাওয়ার নিয়ে কিছু কথা বলবো। যে হাসানুকি হাওয়ারের বিভিন্ন বিল রয়েছে, যেখানে প্রায় 2,200-এর অধিক বিল রয়েছে, যার মধ্যে প্রায় 3/2 বিল ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার কারণ হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সমস্যা দেখা দিচ্ছে, যার সময়মতো বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হয় তখন অতিবৃষ্টি হওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একদম উপরে রয়েছি, বেশ ঝুঁকিপূর্ণ। আমার মনে হচ্ছে ওয়াচ টাওয়ারের এভাবে যদি হাতল দেওয়া হতো তাহলে নিশ্চয়ই সেফটি থাকতো, কারণ যারা উপরে উঠবেন নিশ্চয়ই যারা উপর থেকে নিচে পড়বেন তাদের জন্য না, কিন্তু তারপরেও এখানে ওয়াচ টাওয়ারে যদি হাতল দিয়ে ধরার সুযোগ হতো আরো বৃদ্ধি করা যেত। যদিও হাতল রয়েছে নিচে, কিন্তু উপরে এরকম হাতল চারপাশে দিলে ভালো হতো। প্রিয় দর্শক, দেখছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ওয়াচ টাওয়ার 0 পয়েন্টে, যা গিলাছড়া গ্রামের থেকে ওই ওয়াচ টাওয়ারে যাওয়া যায়। সেই হিসাবে ফেঞ্চুগঞ্জ উপজেলার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। পাশাপাশি হাকালুকির মধ্যে যে আমেজ দেখতে পাচ্ছেন, সবাই আনন্দ করছে। তাহলে জেনে নেই ফেঞ্চুগঞ্জ সম্পর্কে কিছু তথ্য। ফেঞ্চুগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা। ফেঞ্চুগঞ্জ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর, হাকালুকি হাওর এবং কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। এই উপজেলার উত্তরে দক্ষিণ সুরমা উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা, দক্ষিণে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা এবং কুলাউড়া উপজেলা, পূর্বে গোলাপগঞ্জ উপজেলা এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা, পশ্চিমে বালাগঞ্জ উপজেলা। আয়তন: ফেঞ্চুগঞ্জ উপজেলার মোট আয়তন 114.09 বর্গ কিলোমিটার, যা 44.05 বর্গ মাইল। জনসংখ্যা: 2011 আদমশুমারি অনুযায়ী ফেঞ্চুগঞ্জ উপজেলার জনসংখ্যা প্রায় 1,38,881 জন, যা 17 বছরের পূর্বের সমীক্ষা অনুযায়ী বলা হয়েছে, যা 2026 সালে এই তথ্য প্রকাশ করছে। অবস্থান ও সীমানা: এই উপজেলার উত্তরে দক্ষিণ সুরমা উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা, দক্ষিণে পালবাড়ি ফজমুল আলী চত্বর হয়ে মৌলভীবাজার জেলা, রাজনগর উপজেলা এবং কুলাউড়া উপজেলা, পূর্বে গোলাপগঞ্জ উপজেলা। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা, পশ্চিমে বালাগঞ্জ উপজেলা, যা বলা হয়েছে প্রশাসনিক এলাকা। ফেঞ্চুগঞ্জ উপজেলার বর্তমান 5টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফেঞ্চুগঞ্জ থানা আওতাধীন। এছাড়া এই উপজেলার 30টি মৌজা এবং 115টি গ্রাম রয়েছে। ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন, গিলাছড়া ইউনিয়ন, কুশিয়ারা ইউনিয়ন এবং মানিককুনা ইউনিয়ন, এই 5টি ইউনিয়ন মিলে ফেঞ্চুগঞ্জ উপজেলা। নামকরণ: দেলোয়ার হোসেন চৌধুরী কর্তৃক প্রণীত ফেঞ্চুগঞ্জ অঞ্চলে গৌরবময় পুরাতত্ত্ব বিষয়ক পুস্তিকার উদ্ধৃতি অনুযায়ী জানা যায়, পূর্বকালে পরগনার বাজার ফিটাইঠিকর এবং কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ের মধ্যবর্তী বর্তমান চুরপান আলীর বাড়ির পাশে ছিল। তখন স্টিমার পথ এবং রেলপথ ছিল না। বর্ষাকালে চতুর্দিকে পানি থাকতো। এছাড়া নানাবিধ কারণে পরগনাবাসী বাজার স্থানান্তরের প্রয়োজন অনুভব করেন। তখন ফেঞ্চুগঞ্জের বর্তমান পূর্ব বাজারের স্থান নির্ধারণ করা হয়। তৎকালীন সময়ে ওই স্থানের মালিকগণ পরগনাবাসীকে বাজারের জন্য 12 আনা মালিকি সত্ত্ব দান করেন। ইন্দানগর পরগনার ফরিদপুর মৌজায় ব্রাহ্মণবাড়ি সংলগ্ন দক্ষিণে যে সাড়া বাড়ি আছে, ওই বাড়ির বাসিন্দা ফেচুরাম বৈদ্য নামক এক ব্যক্তির একটি মাত্র দোকান ওই স্থানে পূর্বে থেকে চালু ছিল। ওই ফেচুরাম এর নাম অনুসারে উক্ত স্থানের নাম লোকজনের অজ্ঞাতসারে ফেঞ্চুগঞ্জ নাম পরিচিত হতে থাকে। পরবর্তীতে ফেচুগঞ্জকে ফেঞ্চুগঞ্জ নামে নামকরণ করা হয়। যদিও আমরা ছোটবেলা ফেচুগঞ্জ নাম উচ্চারণ করতাম, এখন শুদ্ধ ভাষায় এরকম হয়েছে। এছাড়াও এলাকার বিভিন্ন
জনশ্রুতি রয়েছে। নূরপুর গ্রামের প্রবীণ সালিসি বিচারক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নোমান মিয়া এর মতে সেগুলোর মধ্যে অন্যতম দুটি হচ্ছে বর্তমান উপজেলার ভূমি অফিসের পাশাপাশি আশপাশে কোনো এক স্থানে জেলে কৃষকদের নিত্য প্রয়োজনীয় তামাক, চিড়া, গুড়, মুড়ি ইত্যাদি পসরা নিয়ে ফেচু নামে এক ব্যক্তির ঝুপড়ি ঘরের মতো এক দোকান ছিল। ওই দোকানদার ব্যক্তি নামানুসারে ফেচুগঞ্জ ফেচুই শাহ হিসাবে, যা পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ নামকরণ হয়। 2 নম্বর অপর জনশ্রুতি হচ্ছে হজরত শাহ মালুম রহমতুল্লাহ আলাইহি এর মাজারের একজন খাদেম ছিলেন ফেচু শাহ, যা ফেচুই শাহ তিনি প্রতিদিন বিকালবেলা কুশিয়ারা নদীর ঘাটে এসে বসতেন। পরে এখানে দোকানপাট গড়ে উঠলে এর নাম ফেচুগঞ্জ রাখা হয়। পরবর্তী সময়ে ফেঞ্চুগঞ্জ এর নাম সংশোধন করে ফেঞ্চুগঞ্জ রাখা হয়, ফেঞ্চুগঞ্জের নাম সংশোধন হয়। এবং ইতিহাস ব্রিটিশ শাসিত ভারত এর অন্যতম জাহাজ কোম্পানি আইজিএন অফ আরএসএন ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অফ রিভার সিস্টেম নেভিগেশন কোম্পানি লিমিটেড এর জাহাজ মেরামতের কেন্দ্র ছিল কুশিয়ারা নদীর তীরবর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা, যা 1907 সালে 10 জানুয়ারি 3টি ইউনিয়ন নিয়ে ফেঞ্চুগঞ্জ একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1983 সালের 2 জুলাই বাংলাদেশের অন্যতম থানার সাথে এক প্রশাসনিক আদেশে ইহা উপজেলায় রূপান্তরিত হয়। বর্তমানে এ উপজেলার নতুন 2টি ইউনিয়ন সহ মোট 5টি ইউনিয়ন রয়েছে। ব্রিটিশ শাসিত ভারতের অন্যতম জাহাজ কোম্পানি আইজিএন অফ আরএসএন ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অফ রিভার সিস্টেম নেভিগেশন কোম্পানি লিমিটেড এর জাহাজ মেরামত কেন্দ্র ছিল কুশিয়ারা নদীর তীরবর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার, যা উপজেলা নির্বাহী অফিসারের বর্তমান কার্যালয় ছিল মেরামত কোম্পানির এজেন্ট এর বাংলো। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। এ কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের বাসাকে কেন্দ্র করে এলাকার প্রবীণ ব্যক্তিদের নিকটে অনেক গল্প প্রচলিত আছে। অনেকে এ কার্যালয়কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসেবে অভিহিত করত। উপজেলা নির্বাহী অফিসারের অফিস ভবন বর্তমানে ব্যবহার উপযোগী হলেও প্রশাসনিক ঐতিহ্য হিসেবে একে সংরক্ষণ করা একান্ত অপরিহার্য, যাতে করে পরবর্তী প্রজন্ম আমাদের অতীত ইতিহাসের নিদর্শন প্রত্যক্ষ করতে পারে। শিক্ষা ব্যবস্থা 2011 সাল আদমশুমারি অনুযায়ী ফেঞ্চুগঞ্জ উপজেলার সাক্ষরতার হার 60%। এই উপজেলায় 3টি কলেজ এবং একটি কামিল মাদ্রাসা, 8টি উচ্চ বিদ্যালয় রয়েছে, যা 15-16 বছর পূর্বের তথ্য প্রদান করা হয়েছে। নিশ্চয়ই এগুলো আপনাদের কাজে আসবে। বর্তমানে এর সংখ্যা নিশ্চয়ই বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা 1971 সালে এবং ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকুন্না স্কুল অ্যান্ড কলেজ, জমিরুন্নেসা একাডেমি, গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পাশাপাশি কাশিম আলী মডেল উচ্চ বিদ্যালয়, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, এনজিএফএফ স্কুল, পিপিএম উচ্চ বিদ্যালয়, সৈয়দে রিয়াসত আলী উচ্চ বিদ্যালয়, দনারাম উচ্চ বিদ্যালয়, উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়। অর্থনীতি হচ্ছে ফেঞ্চুগঞ্জ 2টি সরকারি সার কারখানা অবস্থিত। সেগুলো হলো ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ফেঞ্চুগঞ্জ সার কারখানা, এটি এশিয়ার প্রথম সার কারখানা এবং পালবাড়ি তরমুজালি চত্বর হইতে 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, এটি বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা। এছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের মডেল হিসেবেও পরিচিত। ফেঞ্চুগঞ্জে 5টি সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এবং বিভিন্ন বিল রয়েছে। সেই বিলগুলো খনন কার্যক্রম যদি চালু করা যায় এবং খনন করা যায়, কয়েক বছর পর পর বিলগুলো খনন করে গভীরতা বৃদ্ধি করতে পারলে হয়তো ভালো হতো। কারণ যত
বিল রয়েছে, সেই বিলের গভীরতা না থাকলে মাছ উৎপাদনের ভিত্তিতে বাধাগ্রস্ত হয়। এই জন্য ওই বাধাটা নিয়ন্ত্রণ করতে গেলে নিশ্চয়ই এই বিলের গভীরতা বাড়াতে হবে। তো বিলের গভীরতা বাড়ালে কি হয়, মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং যখন বৃষ্টি আসে তখন বিল যখন বাড়বে, ওই পানির গভীরতা যত বেশি থাকবে তখন মাছের ডিম পাড়ার সময় আসে এবং ডিম পাড়তে পারে। এই জন্য ডিম বৃদ্ধি হলে মাছ বৃদ্ধি পাবে। সেজন্য ডিম পাড়ানোর পাশাপাশি অন্যান্য অনেক বিষয় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে কিছু হয়, সময় মতো বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হওয়ার কারণে দিনগুলোতে পানি জমা থাকে না এবং অনেক দিন শুকনো থাকে। এই শুকনো থাকার কারণে আমরা আমরা হয়তো দেখতে পাই না, মাছের ডিম পাড়ার সুযোগ হয় না। এই জন্য আমরা মাছের উৎপাদন বা বেশি মাছ পাওয়াটাই বঞ্চিত হচ্ছি। সেগুলো হলো 90 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল গ্যাস, এটি বর্তমানে 180 মেগাওয়াটে উন্নীত হয়েছে, এবং বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক লিমিটেড 51 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, এনার্জি প্রিমা লিমিটেড যা 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, চতুর্থ নম্বর লিবার্টি পাওয়ার ইউএস নির্মাণাধীন, এবং পঞ্চম কুশিয়ারা পাওয়ার প্লান্ট লিমিটেড নির্মাণাধীন, যা 2011 সালের ডাটা অনুযায়ী বলা হয়েছে। বিল্ড আপ আফরা লিমিটেড, এছাড়াও এখানে 2টি চা বাগান আছে। এছাড়া আরো দুটি বিষয় রয়েছে। এখানে পরবর্তী সময়ে অতিবৃষ্টি হওয়ার কারণে বন্যারও প্রাদুর্ভাব দেখা যায়, এইরকম হয়ে থাকে। তো আপনারা সাথে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্যা, আকস্মিক বন্যা বা হঠাৎ অস্বাভাবিক বন্যা হওয়ার সম্ভাবনা, সেই বিষয়ে কথা বলি, এবং মৌলভীবাজার সহ অন্যান্য মৌলভীবাজার এর সাথে অন্যান্য জেলার সাদৃশ্য বা এই যে মিল রয়েছে এইরকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এর অপরচুনিটি রয়েছে কিন্তু অসুবিধাও রয়েছে, তদ্রূপ এখানে নদী তীরবর্তী উপজেলা জেলা এর সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলা উপজেলাগুলোর কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে শুধু মৌলভীবাজার জেলা নয়, মৌলভীবাজার জেলার পাশাপাশি হবিগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ থেকে শুরু করে অন্যান্য কিছু কিছু জেলা উপজেলা রয়েছে যেগুলো অনেকে সীমাবদ্ধতা রয়েছে, অসুবিধা রয়েছে। এই অসুবিধা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এবং সুযোগগুলো নিয়ে একাধিকবার কথা বলা হয়েছে, লং কন্টেন্ট গুলো প্রকাশ হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এই সুবিধার আড়ালে অসুবিধা কি কি রয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য আজকের লাইভে আসা। অনেক সম্ভাবনা সুযোগ সুবিধা সম্পর্কে জেনেছেন, কিন্তু অসুবিধা কি কি, এই পাহাড়ি অঞ্চল, নদী কেন্দ্রিক অঞ্চল বা হাওর কেন্দ্রিক অঞ্চলের সুবিধা জেনেছেন, অসুবিধাগুলো নিয়ে আলোচনা করছে। নদী তীরবর্তী জেলাগুলোর প্রধান অসুবিধা হলো প্রতি বছর বন্যা, ভাঙ্গন এবং যাতায়াত সমস্যা, এমনকি কৃষি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এগুলো প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছর হওয়াতে এতে গিয়ে যে সম্পদ গড়ে তোলা হয় সেগুলো অনেক ক্ষতি হয়। আসলে প্রতি বছর এরকম ক্ষতি হওয়া স্থায়ী সমাধান আনার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কি করা যায়, প্রধান সমস্যা সম্পর্কে তুলে ধরছি, তারপরে সমাধান। বন্যা এবং ভাঙ্গন। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে নদী ভাঙ্গন দেখা দেয়, যার ফলে হাজার হাজার মানুষ বসত ভিটা এবং আবাদি জমি হারায়, অর্থাৎ কৃষি জমি হারাতে বসে। এবং কৃষি এবং অর্থনৈতিক ক্ষতির ক্ষেত্রে আকস্মিক বন্যার ফসল তলিয়ে যায় এবং নদীর প্রবল স্রোতে নদী গর্ভে বিলীন হয় বহু স্থাপনা। এগুলো আসলে খুবই দুঃখজনক। তাছাড়া যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার বিঘ্নতা ঘটে। নদী বিভক্ত জেলাগুলোতে বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা, যা সময় সাপেক্ষ এবং নিরাপদ যাতায়াতে ব্যাঘাত ঘটায়। এগুলো খেয়াল করতে হবে, সরকারিভাবে স্থায়ী সমাধানের উপায় বের করতে হবে। নদী কেন্দ্রিক অনেক প্রকল্প শুরু হয়েছে, হাজার হাজার কোটি টাকা, যেমন মনু নদী ছাড়াও আরো কিছু কিছু নদীতে অনেক বড় প্রকল্প হয়েছে। সেগুলো সময়মতো সম্পন্ন হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা হবে কিনা সেগুলো দেখার বিষয়। তাছাড়া স্বাস্থ্য এবং স্যানিটেশন সমস্যা। বন্যার সময় বিশুদ্ধ পানির অভাব এবং স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে।
এক্ষেত্রে সমাধানের উপায় যেমন বেড়িবাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ, নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থায়ী এবং মজুদ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ নির্মাণ করা। তাছাড়া আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। বনায়ন, যেমন নদীর পাড়ে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা, কারণ গাছের শিকড় মাটিতে শক্ত করে ধরে রাখে এবং ভাঙ্গন রোধে সাহায্য করে। এগুলো করতে পারলে আমাদের জন্য ভালো হয়, যেগুলো নদীর তীরবর্তী বা হাওর তীরবর্তী এবং এই যে পাহাড়ি অঞ্চলগুলোর, এগুলো খেয়াল করতে হবে। আধুনিক অবকাঠামো, যাতায়াতের সুবিধার্থে নদীর উপর স্থায়ী সেতু, খালবার্ট নির্মাণ করা এবং নৌ যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিকায়ন এবং নিরাপদ করা। এগুলো করতে পারলে নিশ্চয়ই ভালো হয়। এজন্য সকলের অ্যাক্টিভিটিস বা শুভদৃষ্টির প্রয়োজন রয়েছে। সবসময় পজিটিভ চিন্তাধারা নিয়ে ভালো স্থায়ী সমাধানের উপায় বের করে তা বাস্তবায়ন করতে হবে। বন্যা সহনীয় চাষাবাদ, যেমন বন্যার সময় ভাসমান বেড়ে শাকসবজি চাষ, বন্যা পরবর্তী সময়ে দ্রুত ফলনশীল ফসলের বীজ কৃষকের মাঝে বিতরণ করা, পাশাপাশি আশ্রয় কেন্দ্র এবং প্রস্তুতি নেওয়া, দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সাইক্লোন এবং ফ্লাড শেল্টার নির্মাণ এবং স্থানীয় মানুষদের আগাম সতর্ক বার্তা উদ্ধার কার্যক্রমের প্রশিক্ষণ। যেমন হাওর অঞ্চলে আমাদের কুলাউড়া উপজেলার মধ্যে হাকালুকি হাওরের মধ্যে কতটি টাওয়ার রয়েছে? আমার মনে হয় এই উপজেলার মধ্যে কোনো টাওয়ার এখনো পাওয়া যায়নি, দেখা যায়নি। যদিও জুড়ি, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার সেগুলোতে টাওয়ার রয়েছে, তবে সবচেয়ে বেশি জায়গা রয়েছে কুলাউড়া উপজেলায়। এই কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওর তীরবর্তী কুলাউড়া উপজেলার একাধিক ইউনিয়ন, অনেক ইউনিয়ন থাকার পরেও সেখানে অন্যান্য উপজেলার চেয়ে বেশি ওয়াচ টাওয়ার থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করছি। আমাদের সামনে আরো কিছু বিষয় আসছে যা হাওর বেষ্টিত জেলাগুলোর অসুবিধা এবং তার সমাধানের উপায় সম্পর্কে আমরা কিছু কথা বলবো। সাথে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের যে স্ক্রিনে ডবল ক্লিক করবেন, এতে গিয়ে আমরা বেশ অনুপ্রাণিত হব। এখানে হাওর অধ্যুষিত অঞ্চল যেমন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া তাদের অনন্য প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত হলেও ভৌগোলিক এবং পরিবেশগত কারণে বেশ কিছু দীর্ঘস্থায়ী অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। সে সম্পর্কে আমরা কথা বলছি। নিশ্চয়ই অনেক বিষয় জানতে পারবেন এবং এতে সমাধানের উপায় বের করলে দেশের স্থায়ী সম্পদের প্রবৃদ্ধি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। তার মধ্যে রয়েছে যে অসুবিধা রয়েছে, প্রধান অসুবিধার মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার অভাব। যেমন তার টেকসই সমাধানের জন্য বিষয়ে কথা বলবো, তার আগে অসুবিধা সম্পর্কে বলছি। যেমন বছরের প্রায় অর্ধেক সময় হাওয়ার থলিয়ে থাকে, শুষ্ক মৌসুমে পায়ে হাঁটা পথ এবং বর্ষা নৌকা ছাড়া যাতায়াতের কোনো বিকল্প থাকে না, যা শিক্ষা এবং স্বাস্থ্য সেবাকে বাধাগ্রস্ত করে। এগুলো নিয়ে ভাবার বিষয় রয়েছে। নিশ্চয়ই এই বিষয়ে করণীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অকাল বন্যা এবং ফসল হানি, শুধু এখানে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের দিলে হবে না, এটা ক্ষতিগ্রস্তদের স্থায়ী সমাধানের উপায় বের করে দিলে ভালো হয়, উত্তম হয়। কারণ এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভর্তুকি দিলে সরকার ভর্তুকি দিয়ে কতটুকু সামাল দিতে পারবেন। সেজন্য টেকসই সমাধান বের করতে পারলে সরকারের ব্যয় কমবে, পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। যেমন আগাম বন্যা বা পাহাড়ি ডল বোরো ধান কাটার মৌসুমে ব্যাপক ক্ষতি সাধন করে, কর্মসংস্থানের অভাব রয়েছে। হাওরে সাধারণত বছরে একটি ফসল বোরো ধান উৎপন্ন হয়, বছরের বাকি সময় অধিকাংশ মানুষ বেকার থাকেন এবং অনেকেই চরম দারিদ্রের নিচে বসবাস করেন। এটা দেখার বিষয়, সরকারিভাবে এগুলো দেখতে পারলে নিশ্চয়ই ভালো হয়। হাওরের যে সমস্যা, অর্থাৎ বেশিরভাগ সময় বেকার থাকেন। প্রবাসী যদি না হতেন এই হাওর অধ্যুষিত এলাকার মানুষ, তাহলে এই অঞ্চলগুলো খুবই অবস্থা খারাপ হতো। এই জন্য শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে কর্মসংস্থানের অভাব থাকার কারণে। এই জন্য এগুলোতে স্থায়ী সমাধান এবং কিভাবে তা সমাধান করবে সরকার এবং বেসরকারি ভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য সেবার সীমিত সুযোগ,
দুর্গম অবস্থানের কারণে হাওর অঞ্চলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের সংখ্যা কম, বিশেষ করে বর্ষাকালে শিশুদের স্কুলে যাওয়া এবং নারীদের মাতৃ স্বাস্থ্য সেবা নেওয়া অসম্ভব হয়ে পড়ে। এগুলো খুবই দুঃখজনক বিষয়। বিশুদ্ধ পানির সংকট এবং স্যানিটেশনের সমস্যা, বর্ষা এবং বন্যার সময় টিউবওয়েল তলিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয় এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। এগুলো খুবই দুঃখজনক বিষয়। তাছাড়া এগুলো সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে কথা বলছি। উন্নত এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা, হাওরের ভূপ্রকৃতি অনুযায়ী স্থায়ী এবং মজবুত ফ্লাইওভার, উড়াল সড়ক, এলিভেটেড ব্রিজ এবং উচ্চ সড়ক নির্মাণ করতে হবে। এগুলো খেয়াল করতে হবে নিশ্চয়ই। বর্ষায় নিরাপদ যাতায়াতের জন্য আধুনিক এবং দ্রুত গতির নৌযান, ওয়াটার বাস চালু করা প্রয়োজন রয়েছে। এগুলো হাওর অঞ্চলে খুবই কম রয়েছে, বিশেষ করে সিলেট এবং মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর তীরবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে নাই বললেই চলে। কৃষি সুরক্ষা এবং আগাম সতর্ক বার্তা, অকাল বন্যায় ফসল রক্ষা বাঁধগুলোর টেকসই নির্মাণ সংস্কার নিশ্চিত করতে হবে। নির্মাণ করলে হবে না, টেকসই নির্মাণ এর বিষয়ে খেয়াল করতে হবে। এমনি যদি শুধু দায়িত্ব পালন করা হয় তাহলে হবে না, বাস্তবে এগুলো কতটুকু এফেক্টেড হচ্ছে, প্রভাবিত হচ্ছে, পজিটিভ সিগন্যাল দিচ্ছে, সেগুলো দেখার বিষয় রয়েছে। তাছাড়া ধান পাকার আগে কৃষকদের জন্য দ্রুত আগাম সতর্কবার্তা সিস্টেম, আধুনিক যন্ত্রপাতির যেমন কম্বাইন হারভেস্টার মাধ্যমে দ্রুত ফসল কাটার ব্যবস্থা গ্রহণ করা। হাওর পাড়ের অনেক ব্যক্তি যারা চাষাবাদ করেন তারা বেশি মূল্যে মজুরি দিয়ে ধান কাটাতে হয়, এতে গিয়ে যে উৎপাদন ব্যয় বেড়ে যায়, যার কারণে পরবর্তী সময়ে তাদের যে কৃষি জমি আবাদ করার মন মানসিকতা হ্রাস পায়। সেজন্য সেদিকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, হাওর এলাকার জন্য বিশেষায়িত আবাসিক স্কুল, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিকের ব্যবস্থা করা উচিত। দুর্যোগের সময় বিদ্যালয়গুলো যাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডার ঠিক রাখতে পারে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। শুধু আশ্রয় কেন্দ্র করলে হবে না, সেগুলো যে সময়ের অপচয় হচ্ছে, প্রতি বছর সম্পদের অপচয় হচ্ছে, সেগুলো স্থায়ী সমাধানের উপায় বের করতে হবে। ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য অন্যান্য জেলা থেকে সেই জেলাগুলোতে এই বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার খুব প্রয়োজনীয়তা রয়েছে। নদী ড্রেজিং এবং নাব্যতা বৃদ্ধি, ফলি জমে ভরাট হয়ে যাওয়া নদী খালগুলো নিয়মিত খনন, ড্রেজিং করা। নিয়মিত খনন বলতে একবার খনন করে থেমে গেলে হবে না, সেগুলো কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে। এতে হাওরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পাহাড়ি ডলের পানি দ্রুত নিষ্কাশিত হতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন আশা করি। হাওর অঞ্চলের জীবনমান উন্নয়নের সুনির্দিষ্ট কোনো বিষয়টি সম্পর্কে আপনার জানা আছে সেগুলো শেয়ার করতে পারেন। পর্যটন খাত, কৃষি এবং ফসলের রক্ষাবাদ এগুলো বিষয়ে আলোচনা এবং সমাধানের স্থায়ী সমাধান বের করতে হবে। তো পাহাড়ি জেলার অসুবিধা কি কি এবং সুবিধা সমাধানের উপায় সম্পর্কে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়াও সিলেটের পাহাড়ি অঞ্চল রয়েছে। সিলেটের মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড় টিলা রয়েছে, সেগুলোর বিষয়ে কিছু কথা বলবো। যেমন ভৌগোলিক এবং যোগাযোগ অসুবিধা সমস্যা, দুর্গম পাহাড়ি পথ যেমন সমতল ভূমির অভাবের কারণে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। প্রত্যন্ত অঞ্চলে উন্নত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন। যোগাযোগ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা, ভূমি বিরোধ, প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধস এবং